ক্রিকেট, যাকে একসময় বলা হতো ভদ্রলোকের খেলা। এটি ছিল এমন এক স্পোর্ট যা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে দেশগুলোকে এক সুতোয় বাঁধত, যেখানে রাজনীতি বা অর্থের চেয়ে খেলোয়াড় ছিল মনোভাবই ছিল শেষ কথা। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পুরো বিশ্ব যখন খেলাধুলাকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, ফিফা ফুটবল বিশ্বকাপকে 48টি দেশের মধ্যে নিয়ে যাচ্ছে, তখন ক্রিকেট হাঁটছে ঠিক উল্টো পথে। ক্রিকেট এখন এমন এক এক্সক্লুসিভ ক্লাবে পরিণত হয়েছে যার একমাত্র জমিদার হল বিসিসিআই, যেখানে মুস্তাফিজুর রহমানের মতো প্রতিভাকে স্রেফ উগ্র জাতীয়তাবাদের দাবার ঘুঁটি বানিয়ে অন্যায়ভাবে ছড়িয়ে ফেলা হয়, কিংবা বিশ্বকাপের গ্রুপ বিন্যাসকে বন্দী করা হয় ব্যবসায়িক ছকে। আজকের গল্পটা বিশ্ব ক্রিকেটে সে কুৎসিত কর্পোরেট কলোনিয়ালিজমের। সমস্যার মূলে হাত দেওয়া যাক। বিশ্ব ক্রিকেটের শাসন ব্যবস্থা বাইরে থেকে ঝকঝকে, কিন্তু ভেতরে ভেতরে পুরো কাঠামোটাই কিন্তু ভাঙা। 2014 সালে আইসিসি কার্যত যা ঘোষণা করেছিল তা ছিল ওপেন সিক্রেট। ক্রিকেট পরিচালিত হবে তথাকথিত বিগ থ্রি বা ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ইশারায়। কিন্তু এই তিন মোড়লের মধ্যেও আসল সর্দার কিন্তু একজনই, ভারত। বিশ্ব ক্রিকেটের মোট আয়ের প্রায় 70 থেকে 80% আসে ভারত থেকে। আর এই অর্থের জোরে আইসিসির প্রতিটি সিদ্ধান্তের ওপর বিসিসিআইয়ের রয়েছে একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাদের ফাইন্যান্সিয়াল মডেলটা দেখুন। আইসিসির আয়ের সিংহভাগ চলে যায় ভারতের পকেটে। ব্রডকাস্টিং রাইটস থেকে শুরু করে টুর্নামেন্টের লভ্যাংশ সবই ভারতের দখলে। অন্যদিকে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে কিংবা নেপালের মতো দেশগুলো পায় স্রেফ উচ্ছিষ্ট। এই অন্যায্য ব্যবস্থাটাই কিন্তু ক্রিকেটের বিশ্বায়নকে আটকে দিচ্ছে। ভারতের এই আধিপত্যবাদের সবচেয়ে নগ্ন রূপটি দেখা যায় পাকিস্তানের ক্ষেত্রে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই ধরুন। টুর্নামেন্টের হোস্ট পাকিস্তান, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে পারবে না বলে জানিয়ে দিল। আইসিসি আবারও দেখালো এই খেলায় উপরওয়ালাদের ইচ্ছাই শেষ কথা। পাকিস্তান বাধ্য হলো এই অপমান মেনে নিতে। অথচ ভণ্ডামিটা দেখুন, যখন টুর্নামেন্ট ভারতে হয় তখন পাকিস্তানকে কিন্তু ঠিকই ভারতে খেলতে যেতে হয়। তখন কিন্তু কোনো নিরপেক্ষ ভেন্যুর গল্প থাকে না। পাকিস্তানকে হয় ভারতে শর্ত মেনে খেলতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে। এর চেয়ে জঘন্য ব্যাপার হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি এবং আইসিসি প্রতিটি টুর্নামেন্টের গ্রুপিং এমনভাবে সাজায় যেন ভারত পাকিস্তান ম্যাচ নিশ্চিত থাকে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ হলো ক্রিকেটের আলটিমেট ক্যাশ কাউ। এই ম্যাচগুলো থেকে তারা হাজার কোটি টাকা আয় করে। তারা পাকিস্তানের সাথে হাত মেলাবে না, তাদের দেশে যাবে না, কিন্তু তাদের সাথে ম্যাচ খেলে $মিলিয়ন কামাতে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই। তারা পাকিস্তানের সম্মান দিতে রাজি নয়, কিন্তু পাকিস্তানের নাম ভাঙিয়ে ব্যবসা করতে ঠিকই রাজি। সোজা কথায় ভারতীয় ক্রিকেট প্রশাসন নির্লজ্জভাবে এই বৈরিতাকে ব্যবসার পণ্য বানিয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতার টাকাটা পকেটে ভরতে চায় ঠিকই, কিন্তু রাজনৈতিক বিদ্বেষটাও জিয়ে রাখতে চায়। সুবিধামতো তারা ক্রিকেটকে রাজনৈতিক অস্ত্র বানায়, আবার লাভের প্রয়োজনে সেটাকেই বাণিজ্যিক পণ্য হিসাবে বিক্রি করে। 2008 সালের পর থেকে ভারত পাকিস্তানে যায় না, অথচ আইসিসি ভারতের এই দ্বিচারিতাকেই আইন হিসেবে মেনে নিয়েছে। ভারতের আধিপত্য শুধু আইসিসিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা সরাসরি ছোট ক্রিকেট বোর্ডগুলোকে স্রেফ টাকার ভয় দেখিয়ে নিজেদের বশে রাখে। একে বলা যায় ফিনান্সিয়াল কোয়ার্শন বা অর্থনৈতিক জবরদস্তি। সমীকরণটা খুব সোজা। যে কোনো ছোট বোর্ডের বার্ষিক বাজেটের একটা বিশাল অংশ নির্ভর করে ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক সিরিজের ওপর। টিভি সত্ত্ব থেকে শুরু করে স্পন্সরশিপ সবকিছুর দর বহুগুণ বেড়ে যায় যখন প্রতিপক্ষ হিসেবে থাকে ভারত। বিসিসিআই এই অর্থনৈতিক নির্ভরতাকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। কোনো বোর্ড যদি বিসিসিআইয়ের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে, তবে মুহূর্তেই সে লাভজনক শহর বাতিলের হুমকি দেওয়া হয়। 2014 সালে শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ের মতো বোর্ডগুলোকে আইসিসির ভোটাভুটিতে নিজেদের পক্ষে টেনে আনা হয়েছিল ঠিক এভাবেই। বার্তা খুব পরিষ্কার, টাকা যেহেতু ভারতের হাতে, তাই সিদ্ধান্তও ভারতেরই হবে। এমনকি আইপিএলকেও ব্যবহার করা হয় এ প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে। কোন দেশের খেলোয়াড়েরা আইপিএলের সুযোগ পাবে আর কারা পাবে না তা দিয়ে ছোট বোর্ডগুলোর ওপর চাপ সৃষ্টি করা হয়। খেলোয়াড়দের মোটা অঙ্কের পারিশ্রমিকের লোভ দেখে বোর্ডগুলোকে বাধ্য করা হয় বিসিসিআইয়ের কথা মতো চলতে। আফগানিস্তান কিংবা নেপালের মতো উদীয়মান বোর্ডগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আড়ালে ভারত মূলত ওই অঞ্চলে নিজের রাজনৈতিক এবং বাণিজ্যিক আধিপত্য নিশ্চিত করে। এভাবেই ছোট দেশগুলোর বোর্ডগুলো আজ বিসিসিআইয়ের কাছে এক ধরনের অঘোষিত দাসত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে। এই নিরঙ্কুশ ক্ষমতার সুযোগ নিয়েই মোদী সরকারের আমলে ক্রিকেট আর নিছক খেলা নেই, এটি হয়ে উঠেছে হিন্দু জাতীয়তাবাদ প্রচারের এবং রাজনৈতিক ক্ষমতা সংহত করার হাতিয়ার। 2023 সালে ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপ ছিল একটা পলিটিক্যাল থিয়েটার। মোদী শুধু গ্যালারিতে বসে খেলা দেখেননি, তিনি পুরো টুর্নামেন্টকে নির্বাচনী প্রচারণার মঞ্চ বানিয়েছিলেন। স্টেডিয়াম আর গ্যালারি খেলাধুলার জায়গায় না থেকে ধীরে ধীরে ক্ষমতার প্রদর্শনীতে পরিণত হয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এটিই প্রমাণ করে ক্রিকেট কীভাবে মোদীর ব্র্যান্ডের সাথে মিশে গেছে। এমনকি এই অতি জাতীয়তাবাদী সংস্কৃতির প্রভাব পড়েছে খোদ খেলোয়াড়দের ওপরও। মোহাম্মদ শামি কিংবা সিরাজের মতো বোলারদের পারফরমেন্স ছাপিয়ে বড় হয়ে ওঠে তাদের সাম্প্রদায়িক পরিচয়। আর এই পুরো চিত্রনাট্য কোথা থেকে আসছে তা খুবই পরিষ্কার। বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। যখন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ চেয়ারে বসে থাকেন ক্ষমতাসীন দলেরই ঘরের ছেলে, তখন ক্রিকেটে এই উগ্র জাতীয়তাবাদের নাটক কেন মঞ্চস্থ করা হচ্ছে তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। এই রাজনৈতিক বিষবাষ্পের সর্বশেষ শিকার বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
তাকে কলকাতা নাইট রাইডার্স চড়া মূল্যে দলে নিয়েছিল, কিন্তু ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দাবি তুলল বাংলাদেশে নাকি হিন্দুদের ওপর হামলা হচ্ছে, তাই মুস্তাফিজকে ভারতে খেলতে দেওয়া যাবে না। চাপের মুখে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিল মুস্তাফিজকে ছেড়ে দিতে। ভেবে দেখুন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা যদি একজন খেলোয়াড়কে সুরক্ষা দিতেই ব্যর্থ হয়, তবে কিভাবে পুরো একটা দলের নিরাপত্তা দেবে তারা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক এই প্রশ্নটাই তুলেছিল, তাই তারা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনীহা প্রকাশ করে। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ খেলতে বাংলাদেশ কোনো রকমভাবেই ভারতে যাবে না, এবং অবশেষে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের একটা নতুন সূচি প্রকাশ করে। বিসিবি সভাপতি উষ্মা প্রকাশ করেন আইসিসির এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে। আইসিসির এই পক্ষপাতিত্ব আসলে একটা বৃহত্তর মনোপলিরই অংশ, যেখানে মাঠের লড়াইয়ের চেয়েও মুখ্য হয়ে উঠেছে ভারতের বাণিজ্যিক আধিপত্য। সৌদি আরব যখন ফর্মুলা 1-এর আদলে একটা গ্লোবাল টি-20 লিগ চালুর পরিকল্পনা করেছিল, ভারত তখন সেটাকে অঙ্কুরেই বিনাশ করে। কারণ সেই লিগ সফল হলে আইপিএলের মনোপলি ভেঙে যেত। আইপিএল এখন ক্রিকেটের সেই ফ্রাঙ্কেনস্টাইন যা আন্তর্জাতিক ক্যালেন্ডারকে গিলে খাচ্ছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখন দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ক্যারিবিয়ানের দল কিনছে। এটা ক্রিকেটের নতুন কলোনিয়ালিজম। একজন খেলোয়াড় এখন যেই দেশেই খেলুক না কেন, তার আসল মালিক একজন ভারতীয়। এবং এখানেও পাকিস্তানকে সুপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম সেরা টি-20 দল হওয়া সত্ত্বেও পাকিস্তানিরা ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের দলে নিষিদ্ধ। আইপিএলের এই কর্পোরেট সাম্রাজ্যবাদ কিংবা পাকিস্তানকে একঘরে করে রাখার সুদূরপ্রসারী ছক, এগুলো স্রেফ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিশ্ব ক্রিকেটকে একটা নির্দিষ্ট বাজারের হাতে তুলে দেওয়ার এক নির্লজ্জ প্রক্রিয়া। ক্রিকেট আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটা আর কোনো গ্লোবাল স্পোর্ট বা সার্বজনীন খেলা নয়। একটা মাত্র দেশের ফাইন্যান্সিয়াল মনোপলি, নোংরা রাজনীতি আর বাকিদের ভাতে মারার মানসিকতা এই খেলাটিকে ভিতর থেকে করে খাচ্ছে। ক্রিকেট মাঠগুলো আজ ব্যবহৃত হচ্ছে উগ্র জাতীয়তাবাদের প্রচারপত্র কিংবা ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি হিসাবে। এই খেলাটার চিরায়ত সৌন্দর্য আর স্পোর্টিং স্পিরিট ফিরিয়ে আনার লড়াইটা শুরু হোক আজ থেকেই, কারণ দিন শেষে ক্রিকেট কোনো একক দেশের সম্পত্তি নয়, ক্রিকেট আমাদের সবার।